বাশার আল আসাদের পতনে লাভবান হবে কারা? সেখানে রাশিয়া আর ইরানের প্রতিপত্তি কি কমে যাবে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির ছক কি বদলে যাবে? মধ্যপ্রাচ্য ইস্যুতে বা সিরিয়া ইস্যুতে ইসরায়েলের অবস্থান কি হবে? সিরিয়াতে স্বৈরাচার সরকার বাশার আল আসাদের পতনের পর এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসছে। তারই উত্তর পাওয়া গেছে আল জাজিরার একটি প্রতিবেদনে। চলুন সেই প্রতিবেদনের আলোকে উত্থাপিত এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। আরব বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে 2011 সালে অন্যান্য দেশের মতো সিরিয়াতেও শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে বাশার আল আসাদ বিক্ষোভকারীদের ওপরে চালান ভয়াবহ নৃশংসতা। আন্দোলন দমাতে রাসায়নিক অস্ত্রও ব্যবহার করেন। আসাদ সরকারের আন্দোলন দমানোর চেষ্টায় 5 লক্ষাধিক সিরীয় প্রাণ হারিয়েছেন। উদ্বাস্তু হয়েছেন আরো প্রায় 1.5 কোটি। রাশিয়া, ইরান, তুরস্ক ও যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে সিরিয়ার এই গৃহযুদ্ধ আন্তর্জাতিক একটা রূপ ধারণ করে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার যুদ্ধে জড়িয়ে পড়েছিল পরাশক্তি দেশগুলো। ফলে বাশার আল আসাদ সরকারের পতনের পরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের একটা পরিবর্তন এখন অনিবার্য হয়ে উঠেছে। সিরিয়ার সবচেয়ে মজবুত সম্পর্ক বোধহয় রাশিয়ার সাথে। 1944 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। এর 1 দশক পর প্রথম আরব দেশ হিসেবে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে অস্ত্র কেনে সিরিয়া। এরপর গত শতকের 70-এর দশকে মিশরের মতো অন্য আরব দেশগুলো সোভিয়েত ইউনিয়ন থেকে মুখ ফিরিয়ে নিলেও বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ সরকার সোভিয়েতের ঘনিষ্ঠ মিত্র থেকেই যায়। গত শতকের 90-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলেও দুই দেশের মধ্যকার মজবুত সম্পর্কে একটুও ভাটা পড়েনি। সিরিয়ার তারতৌসে রাশিয়ার নৌঘাঁটিটিও রয়ে যায়। 2004 সালে প্রথম রাষ্ট্রীয় সফরে মস্কো যান বাশার আল আসাদ। তার এই সফরের লক্ষ্য ছিল স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে সম্পর্ককে পুনরুজ্জীবিত করার পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীকে আধুনিক করতে রাশিয়ার সহায়তা চাওয়া। রাশিয়ার মতোই সিরিয়া ও ইরানের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক কয়েক দশকের পুরনো। 1779 সালে দুই দেশ একটা স্থায়ী জোট গঠন করে। সিরিয়া ও ইরানের এভাবে জোটবদ্ধ হওয়ার নেপথ্য কারণ হিসেবে কাজ করছিল ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে উভয় দেশের একটা বৈরী সম্পর্ক। 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণ চালালে দুই দেশের আরও কাছাকাছি আসার একটি উপলক্ষ তৈরি হয়। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনে ইরাকে ব্যাপক ধ্বংসযজ্ঞ, 2006 সালে লেবানন যুদ্ধ ইরানের জন্য শাপে বর হয়ে আসে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চল থেকে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত শিয়া অধ্যুষিত এলাকাগুলো কথিত শিয়া অঞ্চল হিসেবে পরিচিত। এই দুই ঘটনায় এইসব এলাকায় ইরান সমর্থিত শিয়া গোষ্ঠীগুলো ক্ষমতাধর হয়ে ওঠে, আর এই ক্ষেত্রে প্রাণকেন্দ্র হিসেবে আবির্ভাব ঘটতে থাকে সিরিয়ার। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় এসে লাগলে মিত্র বাশার আল আসাদের সমর্থনে তৎপর হয়ে ওঠে ইরান। তেহরানের ভাষ্য, সিরিয়ায় সরকার বিরোধী এই বিক্ষোভের নেপথ্যে কাজ করছে তুরস্ক ও কিছু আরব দেশ। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করাই ছিল এদের লক্ষ্য। সিরিয়ার সরকারি বাহিনী তখন ভঙ্গুর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করতে হিজবুল্লাহ সহ ইরানপন্থী যোদ্ধাদের সিরিয়া পাঠায় তেহরান। শুধু সামরিক সহায়তাই নয়, বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে শত শত কোটি ডলার আর্থিক সাহায্য ও ঋণ দিয়ে এসেছে ইরান। কিন্তু এরপরও 2015 সালে এসে বাশার আল আসাদের সরকার প্রায় পতনই হতে যাচ্ছিল। তখন আসাদের গদি ঠেকাতে ঠিক এই সময়ে ইরান কয়েকশো মাইল ছুটে যায় তার আরেক মিত্র রাশিয়ার কাছে। একই বছর সিরিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। মস্কোর হস্তক্ষেপে সিরিয়া যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে যায়, বাশার আল আসাদের পক্ষে ঘুরে যায়। কারণ রাশিয়ার মতো পরাশক্তি ছাড়া যুক্তরাষ্ট্র, তুরস্ক ও আরব দেশগুলোর সমর্থন পেয়ে আসা বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমন করতে পারছিল না সিরিয়ার সরকারি এই বাহিনী। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক ও কূটনৈতিক অবস্থান আরো দৃঢ় করার সুযোগ পায় রাশিয়া। এতে আরব বিশ্বে রাশিয়াও যে একটা ক্ষমতাধর দেশ সেটাও দেখানোর সুযোগ পায় মস্কো। মার্কিন আধিপত্য বিরোধী শক্তি হিসেবে রাশিয়ার ঘনিষ্ঠ হওয়ার তৎপরতা শুরু করে রাষ্ট্রীয় ও রাষ্ট্র নয় এমন নানান পক্ষ। তাদের রাশিয়া ঘনিষ্ঠ হওয়ার নেপথ্যে মস্কোর সমর্থন পাওয়ার বিষয়েও কাজ করে। বিদ্রোহীদের দমনে আরও একটি কৌশলের আশ্রয় নিয়েছিলেন বাশার আল আসাদ।
তিনি এই বয়ান তৈরির চেষ্টা করেছেন যে তার সরকারের বিরুদ্ধে যারা লড়ছে তারাই মূলত সন্ত্রাসী। এর ফায়দাও পেয়েছেন তিনি। সন্ত্রাসী তকমার বিষয়টি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে বিদ্রোহীদের নিয়ে জনমত ঘুরিয়ে দিতে প্রভাব ফেলেছে। জনমতে প্রভাব ফেলায় বিদ্রোহীদের সমর্থনে লাগাম টানে পশ্চিমারা। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিদ্রোহীদের দিক থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিলে তাদের একমাত্র সমর্থক দেশ হিসেবে রয়ে যায় তুরস্ক। এরপর থেকে তুরস্ক অবশ্য সংঘাতের রাজনৈতিক সমাধানের পক্ষেও অবস্থান নিয়েছিল। আলোচনার মাধ্যমে সিরিয়ার গৃহযুদ্ধ থামাতে 2017 সালে কাজাখস্তানের রাজধানীর আস্তানায় একটি প্রস্তাব দেয় রাশিয়া। সেই প্রস্তাবে তুরস্ক সমর্থন দেওয়ার কথা জানিয়েছিল। এর পরের কয়েক বছরে মিত্র রাশিয়া ও ইরানের সহায়তায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে জোর তৎপরতা চালায় বাশার আল আসাদ সরকার। এই সময় বিভিন্ন স্থানে সংঘাতে না জড়ানোর চুক্তি ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বাশার। এই তো কিছুদিন আগেও মনে হচ্ছিল যে মিত্র বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার পাকাপাকি বন্দোবস্ত করার ক্ষেত্রে সফল হয়েছে রাশিয়া ও ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থানও সংহত করেছে। দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করেছিল আরব ও ইউরোপের দেশগুলো। কিন্তু বিদ্রোহীদের 12 দিনের ঝটিকা অভিযানে সবকিছু মিথ্যা হয়ে গেল। বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার সামরিক বাহিনীর অসহায় আত্মসমর্পণ রাশিয়া ও ইরানকে হতবাক করে দিয়েছে। শেষ মুহূর্তে এসে বাশার আল আসাদকে টিকিয়ে রাখতে তারা তেমন কোনো সাহায্যই করতে পারেনি। আস্তানা প্রস্তাবের আদলে 7 ডিসেম্বর কাতারের দোহায় এক বৈঠকে ইরান ও রাশিয়ার প্রতিনিধিদের কথাবার্তা শুনে মনে হয়েছে তুরস্কের কাছে সিরিয়াকে হারানো মেনে নিয়েছে উভয় দেশই। বাশার আল আসাদের পতনে মধ্যপ্রাচ্যে একটি বড় খুঁটি হারালো ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সিরিয়া দিয়ে অস্ত্র সরবরাহ করে তেহরান। পাশাপাশি হিজবুল্লাহকে নিয়ে ইরান যেই হম্বিতম্বি করে সেটাও কাছাকাছি সিরিয়া থাকার কারণে। কিন্তু বাশার আল আসাদের পতনে এই সব জায়গায় ইরান এখন দুর্বল হয়ে পড়ল। পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতেও ইরান আর আগের মতো বড় ভূমিকা রাখতে পারবে না। বাশার আল আসাদের পতন রাশিয়ার জন্য এক ধাক্কা। কারণ সিরিয়ায় বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার লড়াইকে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজেদের লড়াই মনে করত রাশিয়া। মধ্যপ্রাচ্যে ঘনিষ্ঠ মিত্র বাশারকে হারানো বৈশ্বিক পরাশক্তি হিসেবে রাশিয়ার অবস্থানকে দুর্বল করে তুলবে। এতদিন মধ্যপ্রাচ্যের বিষয়ে রাশিয়া কথা বলতে পারলেও এখন আর তা থাকছে না। অন্যদিকে সিরিয়ার 14 বছরের গৃহযুদ্ধে বিজয়ী হিসেবে আবির্ভাব ঘটেছে তুরস্কের। বাশার আল আসাদের পতনের মাধ্যমে 2 প্রতিদ্বন্দ্বীর ক্ষমতা খর্ব করতে পেরেছে আঙ্কারা। পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু আঞ্চলিক করিডোরের ওপর এখন নিজেদের আধিপত্য তৈরি করতে পারবে দেশটি। সিরিয়া হয়ে ইউরোপ ও পার্সা উপসাগরকে যুক্তকারী এই ভৌগোলিক করিডোরের নিয়ন্ত্রণ পাচ্ছে আঙ্কারা। বাশার আল আসাদের পতনকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। বাশারের পতনকে তারা তাদের প্রতিপক্ষ রাশিয়া ও ইরানের গালে বড় এক চপেটাঘাত হিসেবে দেখছে। সিরিয়ার যুদ্ধের কারণে ইউরোপের বিভিন্ন দেশ সিরীয় শরণার্থীদের নিয়ে চাপে আছে। তাদের আশা যুদ্ধের সমাপ্তি ঘটায় এইসব শরণার্থী এখন স্বেচ্ছায় তাদের দেশে ফেরত যাবেন। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ইসরায়েলে। বাশারের পতনের মধ্য দিয়ে ইরান নেতৃত্বাধীন জোটের দুর্বল হয়ে পড়াতে ইসরায়েল বেশ খুশি। এর মাধ্যমে সেখানে ইসরায়েলের কর্তৃত্ব সংহত হবে। তবে অন্যদিকে বাশারের পতনের পর সিরিয়ায় যারাই ক্ষমতায় আসুক তাদের সেভাবে মেনে নিতে পারবে না ইসরায়েল। এই বিষয়টি নিয়েও তারা রয়েছে বেশ একটা অস্বস্তিতে। সিরিয়ায় যারা ক্ষমতায় আসছে ফিলিস্তিনিদের প্রতি তাদের একটা বড় সমর্থন থাকবে বলেই ধারণা করা হচ্ছে। এই কারণে বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ায় বড় পরিসরে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল। সিরিয়ায় কৌশলগত সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করেই এইসব হামলা চালানো হচ্ছে, যাতে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় এইসব সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ না থাকে। বিশ্লেষকরা বলছেন বাশার আল আসাদের পতনে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটা নাটকীয় পরিবর্তন আসতে যাচ্ছে। আর এই পরিবর্তনটা যে কেমন হতে যাচ্ছে তা সহসাই বোঝা যাবে না।